অনলাইন স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে আমরা একটা স্কুল টাস্ক দেওয়া হয়েছে ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের, সেটা সলভ করব ঘাটাল YSS বিদ্যাপীঠ। তো চলো দেখে নিই পার্ট 2-তে YSS বিদ্যাপীঠে ম্যাথামেটিক্সের কী কী কোয়েশ্চেন দেওয়া হয়েছে সেটা কিভাবে সলভ করব। প্রথমেই আছে দেখো বলা আছে শঙ্কু আর চোঙ দুটোরই কমন ব্যাসার্ধ আর উচ্চতা h। তাহলে দেখো শঙ্কু সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান বলেছে। তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই r ইন্টু r+l, আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। দুটোকে সমান করে দিয়েছি, দুদিকে পাই আর কাটা হয়েছে, তাহলে r+l সমান 2h। এলের জায়গায় দেখো লিখতে পারি √r² + h² সমান 2h। এবার এইদিকের আরটা ওইদিকে নিয়ে গেলে -r, উভয় পক্ষের বর্গ করে দিলে √r² + h² সমান 2h - r² স্কোয়ার করেছি, যেহেতু রুটটা উঠে গেছে তাই r² + h² এদিকে হোল² সূত্রে ফেলেছি। তাহলে r² + h² ওখান থেকে দেখো এটা সমাধান করে বেরিয়েছে 3h সমান 4r। তাহলে অপশান এ 3h সমান 4rটা সঠিক। 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে, মোট লাভ 69 টাকা ও বিমলের লাভ সেখান থেকে 46 টাকা হলে মূলধন কত বিমলের। তাহলে বিমলের মূলধন বলেছে, যেহেতু এটা শর্ট কোশ্চেন তাহলে আমরা বিমলের মূলধনটাই বের করব, বিমলের বা আনুপাতিক ভাগাহার বের করে মূলধনের। আর যেহেতু এটা শর্ট কোশ্চেন তোমরা অঙ্কগুলো তুলে নিয়ে শুধু সঠিক অপশানটাতেও দাগ দিতে পারো, কোষে দেখাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য কোষে দেখে দিচ্ছি। দেখো অমলের মূলধন 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 500 × 9 মানে 4500 টাকা। এরপরে কি আসছে, বিমল কিছু টাকা রেখেছিল 6 মাসের জন্য, কত টাকা রেখেছিল জানি না, তাহলে ধরি বিমল x টাকা রেখেছিল। তাহলে ওখান থেকে বিমলের টাকাটা কত মাসের জন্য বিনিয়োগ করেছিল, 6 মাসের জন্য। তাহলে বিমলের মূলধন x টাকা যেহেতু 6 মাসের জন্য বিনিয়োগ করছে, তাহলে বিমলের মূলধন কিন্তু x × 6 মানে 6x টাকা। তাহলে অমলের মূলধন 4500, বিমলের 6x, তাহলে মূলধনের অনুপাত কত হবে দুজনের, অমল আর বিমলের মূলধনের অনুপাত হবে 4500:6x। দেখো ফার্স্টে 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 1500, 3 15 45, আবার 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে 750। তাহলে এখান থেকে আসছে 750 ওখানে 6x এর কাছে x ছিল একটা x। যেহেতু এখানে শুধু বিমলের মূলধন বের করতে বলেছে, তাহলে আমরা শুধু বিমলের মূলধনেরই আনুপাতিক ভাগাহারটা বের করব। তাহলে দেখো বিমলের মূলধনের আনুপাতিক ভাগহার, তাহলে বিমলের মূলধনের কাছে পোর্শনটা কত আছে x, আর পুরোটা কত 750 + x। তাহলে লাভ কত হয়েছে 69 টাকা, আর সেখান থেকে বিমল কত টাকা পেয়েছে 46 টাকা। তাহলে আমরা দেখে নেব 69 টাকা লাভ হলে বিমলের লাভ্যাংশ কত। তাহলে 69 টাকার মধ্যে বিমলের লাভ সমান লাভ্যাংশ, এখান থেকে আমি কি করে পাবো 69 × x/750 + x। এবার দেখো প্রশ্নানুযায়ী লাভটা বলে দেওয়া আছে বিমলে, সেটা হচ্ছে 46 টাকা। 46 টাকা যেহেতু বলে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে প্রশ্নানুযায়ী 69x 750 + x
সমান 46। দেখো ওপর ওপর কেটে দিলে জিনিসটা সোজা হয়ে যাবে, তাই আমি ওপর ওপরই কেটে দেবো। ওখান থেকে আসছে 69x 750 প্লাস এক্স সমান 46। 23 দিয়ে কাটলে দেখো 23 3 69 আর 23 2 46। এবার কোনাকুনি গুণ করব, নিচে ধরো 1 আছে, কোনাকুনি গুণ করলে কত হবে? 3x মানে আগে 750কে 2 দিয়ে গুণ করলে 1500 প্লাস 2x, আর 3 আর x ছিল, তাহলে ওখানে একটা x ছিল, তাহলে আমাকে 3x লিখতে হবে। তাহলে ওখানে আমরা লিখে দেব সেটা সমান 3x। এবারে দেখো তাহলে কি আসবে? 2x মাইনাস 3x সমান মাইনাস 1500, মানে মাইনাস এক্স সমান মাইনাস 1500। মাইনাস মাইনাস কেটে দাও এখান থেকে, তাহলে এক্স সমান 1500 টাকা। তাহলে সঠিক উত্তর এখান থেকে আমরা কি পাবো? 1500 টাকা। কোশ্চেনে দেখো অপশানে আছে, তো অপশান এ 1500 টাকা, এটাই উত্তর। এরপর 3 দাগে দেখো y মাইনাস জেড ভ্যারিজাস 1/x, জেড মাইনাস এক্স ভ্যারিজাস 1/y, এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাস 1/z। আর 3টে ভেদ ধ্রুবক ধরতে বলেছে কে, এল আর এম। তাহলে কোশ্চেনটা দেখে নিই। যেহেতু 3টে ভেদ ধ্রুবক কে, এল, এম ধরতে বলেছে, তাহলে y মাইনাস জেড সমান ভ্যারিজাস উঠলে সমান বসে কে ইন্টু 1/x। আচ্ছা পরেরটা কি ধরবো? ভেদ ধ্রুবক এল, তাহলে এল বাই ওয়াই, আর তারপরটা কি বলবো ধরবো? এম, তাহলে সমান এম বাই এম ইন্টু 1/z। এবারে দেখো আমরা যদি এগুলোকে কোনাকুনি গুণ করে দিই, এগুলো তো ভেদ ধ্রুবক, তাহলে ওখান থেকে কে ইন্টু 1 মানে কি পাবো? কে, তাহলে কে সমান পাবো এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। আচ্ছা তাহলে এল সমান এখান থেকে কি পাবো? একইভাবে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। আচ্ছা জেড সমান কি, সরি এম সমান কি পাবো? জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা যে গুণ করে নাও, কে সমান কি হবে? এক্স ওয়াই মাইনাস এক্স জেড। এল সমান হবে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, আর এম সমান হবে এক্স জেড বা জেড এক্স মাইনাস ওয়াই জেড। তাহলে ওখান থেকে 3টি ভেদ ধ্রুবকের যোগফল লিখে নেব, কে প্লাস এল প্লাস এম। কী হবে তাহলে? কে এর মান বসাচ্ছি এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। দেখো মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড কাটলে 0, তাহলে কে এল এম, কে প্লাস এল প্লাস এম সমান 0। এই অপশানটা ঠিক। তারপরে দেখো পরের কোয়েশ্চেনগুলো আর তোলার দরকার নেই, মানে কোষে দেখার দরকার নেই, আগেরগুলোও তোমরা লিখতে পারতে, তবু আমি কোষে দেখিয়ে দিয়েছি। তারপরটা দেখে নাও। দুটি বৃত্ত পরস্পর বাইরে থাকা অবস্থায় স্পর্শ বা ছেদ না করলে সর্বাধিক স্পর্শকের সংখ্যা হয় 2টি। ঠিক আছে, তারপরে 5এরটা এবিসি একটি ত্রিভুজের, সেখানে ট্যান এ বি প্লাস সি বাই 2 সমান হবে কট এ বাই 2। তারপর একটি পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে মধ্যমা যে লিখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটাকে বলা হয় ওজাইভ। আর অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ বৃহত্তর। এটা অ্যাকচুয়ালি স্থূলকোণ হয়, স্থূলকোণ তো সমকোণের থেকে বড়, তাই এটাকে বৃহত্তর বলতে পারি আমরা। এরপর দেখে নাও 2 দাগের একে কি আছে। 2 দাগের একে আছে এক্স ভ্যারিজাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। তাহলে দেখো কি লিখবো আমরা, এখান থেকে আগে তুলে নেব কি কোশ্চেনটা আছে। তাহলে কি আছে কোশ্চেনটা? 2 দাগের একে এক্স ভ্যারিজাস ওয়াই জেড আর ওয়াই ভ্যারিজাস জেড এক্স। তাহলে ভ্যারিজাস চিহ্নটা তুলতে গেলে সমানুপাতিক, তাহলে সমান আর ধ্রুবক দিতে হয়। একটা ধ্রুবক ধরলাম K1, সরি ওখানে K1 সমান ভেদ ধ্রুবক, আর ওখান থেকে পাবো K2 ধরবো, ওখান থেকে y সমান K2 ZX। এখানে K2 ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, মানে K2-র মানটা কখনো শূন্য নয়, এই রকম ভেদ ধ্রুবক। তাহলে ওখান থেকে দেখো আমি লিখতে পারি y সমান K2 Z, x এর মান বসিয়ে দাও K1 y
সরি দেখো ওখানে কিন্তু আমি একটা জেড মিস করে গেছি, ওয়াই ওয়াই কেটে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে K1 K2 সমান জেড হচ্ছে, কিন্তু ওখানে আরেকটা জেড ছিল এক্সের মান, ওটা আমি মিস করে গেছি। তাহলে কি হবে ওখান থেকে আমি পরে লিখে নিয়েছি, দেখো এখানে ছিল না এই জায়গায় এক্স সমান K1 Y লিখেছি বাঁদিকে, তাহলে ওখানে একটা জেড ছিল তো ওয়াইয়ের পাশে, ওটাও লিখে দিতে হবে ওয়াই জেড। তাহলে ওখানে জেড স্কোয়ার হয়ে যাবে জেডে জেডে গুণ করলে, তাহলে জেড স্কোয়ার সমান যদি 1/K1 K2 হয়, তাহলে জেড সমান √1/K1 K2। তাহলে K1 K2 কী ধরেছি আমরা, দুটোই ভেদ ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি জেড সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এইভাবে তোমরা লিখে নেবে। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা ব্র্যাকেটে লিখে দেব প্রমাণিত। এরপরে দেখো 2-এর দাগের 2-এ কী কোশ্চেন আছে। 2-এর দাগের 2-এর কোশ্চেনটা পড়ে নিই। 2-এর দাগের 2-এ আছে যে কোনো 4টি বলেছে, আমরা 4টেই করবো। ত্রিভুজ এবিসিতে এবি সমান 2a-1 সেমি, এসি সমান 2√2a সেমি, আর বিসি সমান 2a+1 সেমি হলে কোণ বিএসির মান কত। তাহলে চলো এই অঙ্কটা দেখে নিই। এই অঙ্কটা সেই পিথাগোরাসের উপপাদ্য ওই চ্যাপ্টারটা আছে না, ওখান থেকে দিয়েছে এই অঙ্কটা। তাহলে দেখে নিই কীভাবে করব। তাহলে অঙ্কটাও থাকলো, আমরা কোষেও দেখে নিই। তাহলে দেখো 2-এর দাগের 2-এ আমরা লিখতে পারবো এখান থেকে গুছিয়ে, যদি আমরা লিখি জিনিসটাকে লিখব AB² প্লাস AC স্কোয়ার সমান কী হবে, এবির মান কত ছিল 2a-1 তার স্কোয়ার, প্লাস এসির মান কত ছিল 2 ব্র্যাকেটের 2√2 এর ভেতরেই কিন্তু এটা ছিল, তাহলে 2√2 এর স্কোয়ার। তাহলে এটা হোল স্কোয়ারের সূত্রে ফেললে কী হবে 4a² - 4a+1, আর ওখান থেকে পাবো দেখো 2 4, আর 4 রুটের থেকে 2 বেরোলে 8a পাবো। তাহলে এখানটা আবার যদি 8 থেকে 4a বিয়োগ করি তাহলে কি হবে 4a² + 4a+1। এটা কিসের সূত্র, 2a+1 এর হোল স্কোয়ারের সূত্র। 2a+1টা কিসের মান দেওয়া ছিল, বিসির মান, তাহলে বিসি স্কোয়ারটা দেখো AB² + AC² সমান বিসি স্কোয়ার হচ্ছে। এইরকম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এটা কিসে হয়, পিথাগোরাসের সূত্র হয়, মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়। তাহলে সুতরাং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী কি লিখব, এবিসি এর ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, তো এবিসি একটা কি ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য কোন ত্রিভুজে লাগে, সমকোণী ত্রিভুজ। এবিসি একটা কি হয়ে যাচ্ছে, সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে বিসিটা কি, তার অতিভুজ, কারণ এবি লম্ব আর একটা ভূমি তার স্কোয়ারের সমষ্টি হলে তবে তো একটা অতিভুজ হবে। তাহলে বিসি হলো এটার অতিভুজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু বিসিটা অতিভুজ, তাহলে বিএসি এটা সমকোণী ত্রিভুজ, তাহলে বিএসির মান 90 ডিগ্রি। আমাকে জানতে চেয়েছে এটাই, কোন বিএসির মান কত, তাহলে কোন বিএসির মান কিন্তু 90 ডিগ্রি। এরপরে চলে যাও 2-এর দাগের অঙ্কে, 3-এর দাগের। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক, উচ্চতা বড় হাতের H হলে H/V এর মান কত হবে, এটা আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে আগে আমরা লিখে নিই কি করব। এগুলো সব 2 নম্বরের অঙ্ক, কিন্তু গুছিয়ে করতে হবে। তাহলে আমি কি ধরে লিখছি, প্রথমে লিখছি মনে করি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান r একক। যেহেতু একক লেখা আছে, কোনো একক লেখা নেই, তাহলে আমরা এইভাবেই লিখব ব্যাসার্ধ সমান r একক। তাহলে শঙ্কুর আয়তন কি, আয়তনের সূত্র কি 1/3 πr²h, এখানে বড় হাতের h লিখবো কারণ উচ্চতা বড় হাতের h দেওয়া আছে। এবারে আর কি লিখবো, আর কি আছে এখানে, ভূমিতলের ক্ষেত্রফল a বলা আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমিটা গোলাকার হয় না,
তাহলে ভূমির ক্ষেত্রফল কী হবে পাই আর স্কোয়ার। তাহলে এটা আয়তনের একক কিন্তু ঘন একক, এটা লিখে নেবে। আর এখানে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক, ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক হয়। তাহলে এখানে আমি কি লিখতে পারি প্রশ্নানুযায়ী? প্রশ্নানুসারে কি লিখব? ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো ভি তো আমরা লিখছি, এটা 1 নম্বর, আর এ সমান পাই আর স্কোয়ার, এটা 2 নম্বর। এবারে দেখো যদি আমি যেখানে পাই আর স্কোয়ার আছে সেখানে এ বসাই, তাহলে 1/3 রইল, পাই আর স্কোয়ারের জায়গায় এ বসলো, আর একটা এইচ হলো, এইচটা ছিল। তাহলে ওখান থেকে আমাদেরকে কিসের মান বের করতে বলেছে? 2 নম্বর থেকে পেয়েছি, এটা এ সমান পাই আর স্কোয়ারটা 2 নম্বর থেকে পেয়েছি। তাহলে এটা কিসের মান বের করতে বলেছে? দেখো এইচ বাই ভি, তাহলে এইচ ডিভাইডেড বাই ভি সমান কিন্তু 3, এটারই মানই আমাদেরকে বের করতে বলেছে, এইচ বাই ভি সমান 3, বইটাই বের করতে বলেছে। এরপরে চলে আসো পরে 4 দাগের কোশ্চেনে, সেক 5 সমান কোসেকে +36 হলে 5 ধনাত্মক সূক্ষ্মকোণ এ এর মান নির্ণয় করো। দেখো এটা কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক, তোমাদের এবারে পরীক্ষা থেকে সিলেবাসে বাদ দিয়ে দিয়েছে, তবুও যেহেতু 4টে কোশ্চেন সলভ করতেই হবে আর পরেরটা রাশিবিজ্ঞানের অঙ্ক, তাই আমি ত্রিকোণমিতিটাই করিয়ে দিচ্ছি। তাহলে কি দেওয়া আছে? সেক 5 সমান কোসেক a +36। তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস 5 কে আমরা বলি সেক 5, কোসেক 90 ডিগ্রি মাইনাস 5 সমান কোসেক a +36 ডিগ্রি। দেখো দুদিকে যদি কোসেক কোসেক বাদ দিই তাহলে ওখান থেকে কি আসবে? 90 ডিগ্রি মাইনাস 5 সমান a +36। তাহলে -5 তো এদিকে ছিল, ওই দিক থেকে এটা আসবে এইদিকে, তাহলে আমরা সেইভাবেই লিখি, -5 ছিল, এটা যদি এই দিকে আসলো তাহলে -a হবে। 36 ছিল ওইদিকে, 90টা গেলে -90, তাহলে এখান থেকে আসবে -6a সমান -54 ডিগ্রি। তাহলে দেখো এ সমান কত হবে? 54/6, মানে কত? 6 × 9 = 54 তো, তাহলে এ সমান আসবে 9 ডিগ্রি। আমাকে এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে এ সমান হচ্ছে 9 ডিগ্রি। তারপরে দেখো 3 দাগের 1 বলছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, মানে চক্রবৃদ্ধি সুদ বের করব, সরল সুদ বের করব, তাদের বিয়োগফল। তাহলে চলো দেখে নিই কী কী দেওয়া আছে। তাহলে মূলধন বা আসল কি দেওয়া আছে? পরপর লিখে লিখে যাবে আমার সাথে, না হলে দেখে নেবে তারপর নিজেরা লিখবে। মূলধন পি সমান দেওয়া আছে কত টাকা? 12,000 টাকা। তার কি দেওয়া আছে? সময় ব্র্যাকেটে n সমান দেওয়া আছে 2 বছর, আর সুদের হার বলা আছে, সুদের হার আর সমান 7.5%। তাহলে এখান থেকে আমি কি বের করব? আগে সমূল চক্রবৃদ্ধি দেখে নিই কী হবে। সমূল চক্রবৃদ্ধি সমান হবে p × 1 + r/100 n। এই সূত্রটা লাগিয়ে করব। মান বসাও, p এর মান 12,000 × 1 + 7.5/100 মানে 2। তাহলে এটা যদি ঠিকঠাক করি তাহলে কি আসবে? 12,000 × ওটা 107.5 আসবে, যেহেতু মাথায় 2 আছে তাহলে এটাকে দুবার লিখব, 107.5 / 100। এবার কাটাকাটি করে দিই, দেখো 3টে শূন্যর সাথে 12,000-এর গায়ে 3টে শূন্য কেটে দেব। এবার সবগুলো গুণ করে বসিয়ে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে,
দেখো গুণ করে যদি বসাও তাহলে কি আসবে, এই 107.5কে 107.5 দিয়ে গুণ, তারপর সেই গুণফলটাকে 12 দিয়ে গুণ করলে আসবে 13867.5 ডিভাইডেড বাই 10। 10-এর জন্য একটা আগে দশমিক, তাহলে 13867.5 আমি একটা শূন্য এমনি দিয়ে দিয়েছি টাকা, কারণ দশমিকের পর শূন্যর কোনো দাম নেই। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে, এই টাকাটা থেকে আসল বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আসবে 1867.50 টাকা, কারণ আমাকে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, সমূল চক্রবৃদ্ধি বের করতে বলেনি। এবার কি বের করব, সরল সুদ। সরল সুদের সূত্র তোমরা জানো, সমান PTR/100। এখানে পি আছে 12,000, টাইমটা আছে 2 বছর, আর আছে 7.5%, নিচে 100। 100-এর দুটো শূন্যর সাথে 12,000-এর দুটো শূন্য কেটে দিলাম, কেটে দিয়ে 120 ইন্টু 2 ইন্টু 7.5, মানে 240কে 7.5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি আসবে, গুণফলটা একবারে দেখে নাও। করেছি আমি যে 120কে যদি 7.5 দিয়ে গুণ করা হয় তাহলে গুণফল আসবে 1800 টাকা। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ বেরালো 1867.50 আর সরল সুদ বেরালো 1800 টাকা। তাহলে আমার কি জানতে চেয়েছে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। তাহলে কি লিখব, লেখো চক্রবৃদ্ধি সুদ বেরিয়েছিল 1867.50 বিয়োগ সরল সুদ বেরিয়েছিল 1800, বিয়োগ করলে আসবে 67.50 টাকা। এটাই আমাদের অ্যান্সার। এরপরে পরের দাগে চলে যাও। এখানে কিন্তু 4টে করতে বলেছে। বছরের প্রথমে প্রদীপবাবু আমিনা বিবি 24,000 আর 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা দেন। বছরের শেষে যদি 7,716 টাকা হয় তাহলে কে কত টাকা লাভ্যাংশ হিসেবে পাবে। তাহলে দেখো অঙ্কটাকে করি। প্রদীপবাবুর মোট মূলধন, প্রদীপবাবুর মূলধন কি ছিল, বছরের শুরুতে সে 24,000 টাকা দিয়েছিল, সেই টাকাটা 5 মাস খেটেছিল, তাহলে 24,000টা 5 মাস খাটছে, তাহলে 24,000 গুণিত 5 হচ্ছে। তারপরে 5 মাস পরে সে আরও 4,000 টাকা দিয়েছে, তাহলে 24,000 টাকাটা তখন কত হয়েছে, 24-এর সঙ্গে 4 যোগ করলে 28,000 টাকা, সেটা খাটছে মোট 12 মাসে 1 বছর, তাহলে 5 মাস হয়ে গেছিলো, বাকি থাকলো 7 মাস। তাই এবারে গুণ করে এবার তোমরা যোগ করবে, দেখো গুণ করে যোগ কি আসবে, পরপর গুণ করে দেখো, 27 6 হাতে 5, 7 গুণে 14, 5 19, যোগ করলে আসবে 316, তার গায়ে 3টে শূন্য টাকা। এটা প্রদীপবাবুর মূলধন। আর কে ছিল, আমিনা বিবি। আমিনা বিবি কিন্তু মাঝখানে কোনো টাকা জমা করেনি, তার পুরো 30,000 টাকাটাই 12 মাস খেটেছে। তাহলে আমিনা বিবির মূলধন সমান 30,000 গুণিত 12, মানে টোটাল 3,60,000 টাকা। তাহলে দুটো মূলধন পেয়ে গেলাম দুজনেরই। তাহলে মূলধনের অনুপাত বের করে দেবো কিভাবে, প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত সমান 3,16,000 ইজটু 3,60,000। দেখো 3টে শূন্য কেটে দিলাম, এবার আমি 4 দিয়ে কাটছি, 4 9 36 90, 4 7 28 29 30 31 30 36, 4 9 36, মানে 79 ইজটু 90। তাহলে মূলধন অনুপাত দিয়ে বেরিয়ে গেল। এরপরে কী বের করতে হবে, আনুপাতিক ভাগহার। তাহলে লিখি, প্রদীপ বাবুর মূলধনের আনুপাতিক ভাগহার সমান 79, আর এই দুটো যোগ করলে আসবে 169। একইভাবে লিখব, আমিনা বিবির
মূলধনের আনুপাতিক ভাগ হার 90/1/169। এবার লাভ্যাংশ কত টাকা ছিল? 27,716। তাহলে সেটা লিখে নেব। 27,716 টাকা বছরের শেষে লাভ। তাহলে 27,716 টাকার মধ্যে প্রদীপ বাবুর লাভ্যাংশ সমান 27,716 গুণিত 79/169। দেখো আমি 13 দিয়ে কেটেছি। 13 13 169, আর 13 দিয়ে কাটলে 13 2 26, 13কে 13, 13 3 39, আর 13 2 26। আবার 13 দিয়ে কাটলে 13কে 13, 13 6, আর ওখান থেকে আসছে 52। তাহলে 13 4 52। ঠিকঠাক করে ভাগটা করে নেবে। একবার 169 দিয়েও ভাগ করতে পারো, বা 13 13 দিয়েও কাটাকাটি করেও তোমরা অঙ্কটা করতে পারো। অঙ্কটা বুঝে বুঝে করবে, একবার দেখে নেবে, দেখে নিয়ে নিজেরা করবে। ওখান থেকে 164 আসছে। এবার এই 164টাকে আমাদেরকে 79 দিয়ে গুণ করতে হবে। তোমরা করো দেখি। আমি আমিনা বিবিরটা বের করি, তারপর আমি বলে দিচ্ছি কী কত হবে। এরপরে তাহলে কি আসবে? আমিনা বিবির লাভ্যাংশ সমান কি হবে বলো? 27,716। আমিনা বিবির কত ছিল আনুপাতিক ভাগ হার? 90/169। 169 দিয়ে একবারেই কেটে দিলে দেখো 164 যেহেতু আগে বের করেছিলাম, আর বারবার কাটাকাটি করব না। ওরা আসছে 12,956 টাকা, এর 14,760 টাকা। এটা এদের মানে লাভ্যাংশ। তারপরে দেখো এটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস দেওয়া আছে 21 মিটার, উচ্চতা দেওয়া আছে 14 মিটার। প্রতি বর্গ মিটারে 150 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে? তাহলে দেখে নিই কীভাবে করব অঙ্কটা। তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাস দেওয়া আছে 21 মিটার। তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাস সমান 21 মিটার। ব্যাস যদি 21 মিটার হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2 মিটার। আমি ভাগটা করছি না, শুধু শুধু দশমিকে আসবে। উচ্চতা দেওয়া আছে 14 মিটার। তাহলে দেখো শঙ্কুর কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে তির্যক উচ্চতাটা দরকার। তির্যক উচ্চতা মানে এল, যেটাকে আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজের সাথে তুলনা করি। তাহলে এল সমান অতিভুজ মানে কি? √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়, সেরকমই √অফ ব্যাসার্ধের স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার হবে এখানে। তাহলে 21 21-এ আসে 441, আর 2 স্কোয়ার 4 প্লাস 14 14 196। এবার পুরোটা লসাগু করে দিই। দেখো নিচে 4 চলে আসবে, 441 উপরে এমনিতেই আসবে। 196কে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে আসবে 784। আর নিচে যেমন 4 ছিল হবে, লসাগু করেছি যেহেতু, দুটোকে যোগ করলে আসবে 2 4 11 1 12 4, মানে 1 2 2 5 4, মানে 35 4-এর রুট হচ্ছে 2, 35/2 মিটার। এটাকেও আমরা দশমিকে করব না, কারণ দশমিকে করলে আবার পরে অসুবিধা হবে। তাহলে এবার কি হবে? ভূতির্যক উচ্চতাও পেয়ে গেছি। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি আসবে? সূত্র কি? পাই আর এল। পাই আর এল মানে 22/7 ইন্টু আর এর মান ছিল ব্যাসার্ধ 21/2 ইন্টু এল এর মান কত? 35/2 বের করেছি। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করে নিতে পারি। দেখো 7কে 21 দিয়ে কাটলে 7 3 21, আর 2 11 22, সবগুলো গুণ করলে আসবে 577.5 বর্গ মিটার। তাহলে 15 টাকা হিসেবে পার্শ্বতল রং করবে। তাহলে 150 টাকা হিসেবে, তাহলে 150 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে খরচ হবে
ওইখানে 150-এর সঙ্গে 507.5টা গুণ করে দিতে হবে। তাহলে 150 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে খরচ হবে বা পড়বে, কি লিখবে ওখানে, 577.5 গুণিত 150। দেখো গুণ করবে, গুণ করলে গুণফল আসবে, যেহেতু এটা দশমিকটা উঠে চলে যাচ্ছে শূন্য আছে বলে, 86,625 টাকা। এটা 4-এর দাগের অঙ্কটা। দেখো এই দাগের 4টে অঙ্ক করতে দিয়েছে, যেহেতু আমাদের এখানে আমরা ওখানে রাশি বিজ্ঞানের অঙ্কটা করছি না, তাহলে আমাদেরকে একটা ত্রিকোণমিতি করতেই হবে, কিন্তু মাধ্যমিকে তোমাদের ত্রিকোণমিতি দেয়নি, তাই এইটা মাধ্যমিকের জন্য পড়তে হবে না। দেখো sin 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই বলা আছে, তাহলে সাইন স্কোয়ার 17 ডিগ্রি আমরা লিখবো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তেমন সাইন স্কোয়ার 17 ডিগ্রিকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। তাহলে কস স্কোয়ার 17 ডিগ্রি মানে কী হবে, 1 মাইনাস 1টা এদিকে চলে গেলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। তাহলে লসগু করলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, তাহলে সেক স্কোয়ার 17 ডিগ্রি সমান 1 বাই কস 17 ডিগ্রি। তাহলে 1 বাই কস মানে এটা উল্টিয়ে বসবে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে যদি আমরা সেক 17 ডিগ্রির মান বের করি তাহলে রুট হয়ে যাবে, ওয়াই স্কোয়ারের রুট ওভার করলে কত আসে, শুধু ওয়াই, আর নিচটা রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্সের স্কোয়ার। আমাকে কোশ্চেনে কিসের মান বের করতে বলেছে সেটা লিখে করব। দেখো বাম পক্ষ লিখে করব। তাহলে বাম পক্ষ সমান কি বলা আছে, বাম পক্ষ সমান বলা আছে, কোশ্চেনটা দেখে নিয়ে লিখবে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। তাহলে এখান থেকে লিখব সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 90 মাইনাস 17। 90 থেকে 17 বের করলে 73 হয় তো, তাহলে সেক 17 ডিগ্রি মাইনাস কস 17 ডিগ্রি। দুটোরই মান জানি, মানগুলো বসিয়ে দেবো, ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর কস 17 ডিগ্রির মান রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। তাহলে দেখো লসগু করবে, লসগু করলে নিচে আসছে ওয়াই স্কোয়ার, আচ্ছা নিচটা আগে করে নিয়ে তারপর ওপরটা করবে। তাহলে নিচে আসছে রুট ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি করি ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল, আর তাহলে থাকবে এক্স স্কোয়ার ওয়াই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই আমাদেরকে বলেছে ডান পক্ষে, তাহলে এইটা সমান ডান পক্ষ প্রমাণিত, যেটা বলবে সেটাই করবে। এর পরের কোশ্চেন দেখো, যেহেতু আমরা রাশিবিজ্ঞানটা করছি না তাহলে একটা উপপাদ্য করব, পিথাগোরাসের উপপাদ্য। যে কোনো সমকোণী অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। দেখো এখানে উপপাদ্যটার ছবি দিয়ে বই থেকেই করেছি আমি, বইয়ে 285 পাতায় উপপাদ্যটা আছে, ছবিটা তুলেছি বই থেকেই, তোমরা এটা বই থেকে দেখে নেবে। 285 পাতায় আছে বইয়ের এই উপপাদ্যটা, 49-এর দাগের উপপাদ্য। এবিসি সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ ধরা হয়েছে, তাহলে বিসিটা অতিভুজ, তাহলে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অঙ্কন করা হয়েছে এডি থেকে বিসি লম্ব অঙ্কন করা হলো, বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, দুটো ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। দেখো দিয়ে সেখান থেকে সদৃশ্য ত্রিভুজ থেকে আমরা এইটা প্রমাণটা দেখলাম। এরপরে দেখো পরের দাগে উপপাদ্য আছে দুটো, তার মধ্যে একটা আছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটাই আমি তোমাদের দাগ করতে বলেছি, এটাই করবে তোমরা, কারণ এখানে যে দুটো উপপাদ্য আছে তার মধ্যে একটা তোমাদেরকে করতে বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তাহলে এই দুটোর মধ্যে একটাই, এই উপপাদ্যটাও আছে 38-এর উপপাদ্য, বইতেই আছে, তোমাদের এখান থেকে এটা করে নেবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এই উপপাদ্যটা। দেখো প্রদত্ত একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে দুটো কোণ সমকোণ যদি
90 ডিগ্রি করে 180 ডিগ্রি হয় তাহলেই হচ্ছে দুটো কোণ মোট যদি 180 ডিগ্রি হয় তাহলে এরা পরস্পর সম্পূরক হবে, দিয়ে এই উপপাদ্যটা লিখে নেবে। তারপরে দেখো 5-এর দাগের সম্পাদ্য আছে একটা, এটা আঁকাটা আমি বুঝিয়ে দিচ্ছি কি করে আঁকবে। 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি রেখাংশে এবি অঙ্কন করে এবিকে ব্যাস ধরে বৃত্ত করে তার দুদিকে দুটো স্পর্শক আঁকতে বলেছে, আর স্পর্শক দুটির মধ্যে সম্পর্ক করতে বলেছে। তাহলে আমি আঁকছি কীভাবে, দেখো পেন দিয়ে গেছি, তোমরা কিন্তু অবশ্যই লেড পেন্সিল ইউজ করবে যাতে করে এটা গাঢ় হয়, তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমি পেন দিয়ে এঁকেছি। তোমরা কিন্তু লেড পেন্সিল ইউজ করবে। ফার্স্টে এবি একটা 8 সেমি স্কেল দিয়ে এঁকে নেবে, তারপরে ওই 8 সেমির মাপ করে একটা সমান বৃত্তচাপ এখানে বড় লাইন টেনে কেটে নিলে, দিয়ে এটাকে ব্যাস করে বৃত্ত আঁকতে বলেছে, তার এটা সমদ্বিখণ্ডিত করবো। পুরো মাপটা নিয়ে ওপরে নিচে কাটবো, আবার মাপটা নিয়ে ওপরে আর নিচের অংশে কাটবো। কাটার পরে কি করব, স্কেল দিয়েই ওই যে মাঝ বরাবর আমরা যোগ করে নেব স্কেল দিয়ে। আমি পরপর ধাপে ধাপে দেখাচ্ছি, তোমরা দেখে নিজেরা করার চেষ্টা করো। স্কেল দিয়ে যোগ করে নেওয়ার পর ওটাকে ব্যাস ধরে বৃত্ত আঁকতে বলেছে, তাহলে ওই মাঝখানে বসিয়ে দুদিকটা দেখে নেবো সমান সমান হচ্ছে কি না, দুদিকটা মাপ করে দেখে আমরা হচ্ছে বৃত্তচাপটা এঁকে দেবো। বৃত্তটা দেখো, বৃত্তটা এঁকে নিলে তোমরা ভালো করে বসিয়ে কিন্তু বৃত্তটা আঁকবে। এখানে বৃত্তটা আঁকা হয়ে গেলে কি করবে, দুটো স্পর্শক আঁকতে বলেছে। স্পর্শক মানে 90 ডিগ্রি আঁকবো। তাহলে দেখো যেই দিকে যা ছিল সেইখানে 90-এর বৃত্তচাপ এঁকে 90 ডিগ্রি আঁকতে তোমরা জানো, এইভাবে 90 ডিগ্রিটা এঁকে নেবে দুদিকেই, এ বিন্দুতেও আবার বি বিন্দুতেও 90 ডিগ্রি এঁকে নিলে। ওই দিকেও একটা 90 ডিগ্রি এঁকে নিলে। 90 ডিগ্রি তো আঁকতে জানো, তাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আঁকবে। দুদিকে দুটো 90 ডিগ্রি এঁকে নিলে, 90 ডিগ্রি আঁকা হয়ে গেলে স্কেল দিয়ে স্পর্শকগুলোকে যোগ করিয়ে দাও। দেখো 90 ডিগ্রি আঁকা হয়ে গেছে, যেহেতু স্কেল দিয়ে আমরা কি করব, এই দুটোকে যোগ করে দেবো। লাইনগুলো একটু লম্বা করে টানবে, লম্বা করে টানলে সুবিধা হবে, যেহেতু স্পর্শক এখানে তো 90 ডিগ্রি বলেনি, স্পর্শক বলেছে, তাহলে এইগুলো একটু লম্বা লম্বা করে টানবে। আমি প্রথমে ছোট করে টেনে ফেলেছি, তো আর একটু লম্বা করে টেনে দিই, তোমরা একবারেই লম্বা করে টেনে নেবে। তাহলে এবার সব নাম দিয়ে দিতে হবে। সেমিটা কত ছিল, বৃত্তের ব্যাস কত ছিল 8 সেমি, আর ওখানে পিকিউ আর আরএস, তোমরা এখানে এ আর বিও নাম দিয়ে দেবে। তাহলে দুটো স্পর্শক কী হলো, পিকিউ আর আরএস। তাহলে পিকিউ আর আরএস কীভাবে রয়েছে, পিকিউ আর আরএসের সাথে দেখো সমান্তরাল সরলরেখা না, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ না করলে, তাহলে পিকিউ ও আরএস পরস্পর সমান্তরাল সরলরেখা লিখে নেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরবর্তীকালে স্কুল থেকে কোনো কোয়েশ্চেন দিলে বা তোমাদের কোনো ক্লাসের কোনো বিষয়ে কোনো অসুবিধে হলে তোমরা সেই ব্যাপারে আমার সাথে কথা বলতে পারো বা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব।